জুলাই অভ্যুত্থান কি এখনো চলছে? ২০২৪ সালের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, যেখানে হাজার হাজার ছাত্র জনতা আহত হলো, সেই আহতদের এখনো কেন রাজপথে তারা অবস্থান নিচ্ছেন? আজকে রাজধানীর শ্যামলীতে এবং শাহবাগে ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। সেই দাবির মধ্যে চিকিৎসার দাবি রয়েছে যেমন, তেমনি আরও বেশ কয়েকটি উল্লেখ করার মতো কারণও তারা উল্লেখ করেছেন যেগুলো তাদের চিকিৎসায় সহযোগিতা করে। তাহলে এই সরকার তো এই অভ্যুত্থানের মাধ্যমেই আসা, তো এই সরকারের আমলে তাদের কেন রাজপথে নেমে এই দাবি দেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে? আরও বেশ কিছু বিষয় রয়েছে দর্শক। ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ারে আজকের আমাদের যেই বিষয় আমরা ঠিক করেছি সেটি হলো জুলাই অভ্যুত্থান, ক্ষতিপূরণ এবং চিকিৎসা। এছাড়াও আমরা যেটি দেখছি যে একটি দল বিভিন্ন স্থানে তাদের রাজনৈতিক কর্মসূচির নামে পুলিশের উপর আঘাত করছে, পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনাও ঘটছে, যদিও সেই দলের রাজনৈতিক কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে অনেকটা অঘোষিত নিষেধাজ্ঞাও রয়েছে। যাই হোক, আমাদের আজকের আলোচনায় দুজন অতিথি রয়েছেন, অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নেব। সে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। এবং রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক কূটনৈতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত। দর্শক, আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন সেখানে। আমরা মূল আলোচনা শুরুর আগে আজকে বৈশাখী টেলিভিশনের যে প্রধান প্রধান শিরোনামগুলো সেগুলো একটু দেখে আসতে চাই। নির্বাচন দীর্ঘায়িত হলে বিতাড়িত স্বৈরাচার আবারও চেপে বসবে, শঙ্কা তারেক রহমানের। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি মেয়ে জাইমা। জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, সঞ্চয়পত্র দেবে সরকার। বিদেশে চিকিৎসা নিচ্ছে ৩০ জন। টিউলিপের দুর্নীতির তদন্তে ঢাকা ঘুরে গেল যুক্তরাজ্যের গোয়েন্দা দল। শাহজাহান খান জাফরুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্ব শুরু কাল। এবং সব বাধা পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে ডেস্টিনি। বিনিয়োগকারী ও গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের। আমরা মূল আলোচনায় যেতে চাই দর্শক। আমি আগেই বলেছিলাম যে জুলাই অভ্যুত্থানের চিকিৎসা ও ক্ষতিপূরণ, এটি আমাদের মূল বিষয়। শুরু করতে চাই আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এখনও অবরোধের কথা শুনতে পাচ্ছি আমরা, যে তারা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিল তারা অবরোধ করছে। আপনি বলছিলেন আমাদের অনুষ্ঠান শুরুর আগে যে তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, সেই দাবির জায়গা থেকে আমার প্রশ্নটি হলো যে এই দাবিগুলো জানানোর জন্য আহতদেরকে পথে নামতে হচ্ছে কেন? এর কারণটা কি? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছেন এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। মূলত জুলাই গণঅভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, আমরা তখন থেকেই যে সবার আগে আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে আসছিলাম। এবং আমরা যে জাতীয় নাগরিক কমিটি গঠন করি ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর, আমাদের যেই প্রথম এবং প্রধান ১ নং দাবি ছিল যে শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা, এবং এটার জন্য আমরা কাজ করব। দ্বিতীয়ত, আমরা এখানে জুলাই গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড হয়েছে সেটার যথাযথ বিচার দাবি। তো এখন আমরা শুরু থেকে যেটা দেখে আসছি যে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এবং আপনারা জানেন যে এই অভ্যুত্থানে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রধান বিল্ডিং সেটিও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আমরা দেখি যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা প্লাস আরও অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করেছে, যে এটা শুরু থেকে এটা একটা বাধার মুখে পড়েছে, অথবা এটা আমরা দেখি যে মুখ থুবড়ে পড়েছে। যেভাবে আসলে ওয়ান স্টপ সলিউশন হিসেবে একেবারেই সবার আগে এই অভ্যুত্থানের যারা ফ্রন্টলাইনার্স, যারা আহত, তাদের সুচিকিৎসা দরকার ছিল, যেটা সিএমএইচের বাইরে খুব একটা হয়েছে বলে আমরা আসলে দেখি নাই। তো তারপর থেকে আমরা অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা শুধুমাত্র শারীরিকভাবে না, তারা মানসিকভাবেও তারা বিপর্যস্ত, এবং আমরা বারবার বলে আসছি। এবং জাতীয় নাগরিক কমিটি থেকে শহীদ পরিবার আহত কল্যাণ সেল বলে একটি সেলও গঠন করা হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও তদ্রূপ একটি সেল গঠন করা হয়েছে তাদের দেখভাল করার জন্য। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এটা যে পদ্ধতিতে হয়েছে, যে যারা আসলে আন্দোলনে গিয়েছে, আমরা আন্দোলনে সরাসরি গিয়েছিলাম, তো আমরা আহত হতে পারতাম, আমরাও আসলে সেখানে শহীদ
শহীদ হতে পারতাম। মানে আমাদের ঘাড়ে দেখা গেল যে এই আহতদের সুচিকিৎসা এবং আহতদের শহীদ পরিবার পুনর্বাসন দায়িত্ব দেওয়া হলো। এবং জুলাই ফাউন্ডেশনের নামে যা হয়েছে আমি এটাও বলবো এটা কোনো আপনার গভর্নমেন্ট তার দায় এড়িয়ে এবং একটা দায় সারার মতো একটা ফাউন্ডেশন করে ফাউন্ডেশনের উপরে মূল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে যেটা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সেল গঠন করা হয়েছে। মূলত সেই সেলটিও পরিচালিত হচ্ছে আমাদের দ্বারাই, সরকারি কর্মকর্তাদের দ্বারা। আজকে যেই দাবিটি ছিল আমি শেষ যেটা দেখলাম যে এখানে 7টি দাবি আছে। তো 7টি দাবির মধ্যে প্রধান দাবি হলো যে তাদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আওয়ামী লীগকে খুব সম্ভবত নিষিদ্ধ করতে হবে এরকম কিছু। আর তাদের দাবির আমরা দেখেছি আরেকটা আছে যাদের ক্যাটাগরি করা হয়েছে আহতদের, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, বিভিন্ন যারা হয়তো বা 2টা হাতই হারিয়েছে, একটা ক্যাটাগরি একটা হাত হারিয়েছে, একটা ক্যাটাগরি চোখ হারিয়েছে, একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরাইজেশন নিয়ে তাদের কনসার্ন আছে এবং তারা এই ক্যাটাগরাইজেশনকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে। এটা আমি মনে করি খুবই যৌক্তিক এবং এটা খুব ভালোভাবে করা উচিত। আর সর্বশেষ তারা দাবি জানিয়েছে তাদের উন্নত চিকিৎসা এবং তাদের চিকিৎসার পর যে পুনর্বাসন এবং সেক্ষেত্রে তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়ার, এবং আমি মনে করি সেটাও যৌক্তিক। এবং গভর্নমেন্টের এখানে এই বিষয়টা আমরা একটু স্পষ্ট করতে চাই। তো জুলাই গণঅভ্যুত্থানের এই আহতদের নিয়ে এবং আপনারা জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটি পর্যায়ে সার্জিস আলমকে এটা সাধারণ সম্পাদক করা হলো। তো আসলে আমরা জানি না আসলে কোন বিবেচনা একজন ছাত্র প্রতিনিধিকে অথবা ছাত্রদের মধ্যে থেকে একজনকে এত বড় একটা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হলো। আমার মনে হয় এটার মধ্যেও দুরভিসন্ধি কাজ করেছে, কারণ ইভেন এখন যদি আপনি সার্জিস আলমের কোনো সমালোচনা করতে চান আপনার কাছে খুব ইজি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তুমি কি করেছো, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই ফাউন্ডেশনটা একটা ফরমেশন থেকে শুরু করে তাদের কাজের মোডালিটি কি, গভর্নমেন্ট থেকে কি সাপোর্ট পাচ্ছে, কিংবা তাদের ফান্ড কিভাবে রেজ করা হবে, তাদের যে এফিসিয়েন্সি, সেই জায়গাগুলো গুরুত্ব না দিয়ে আমরা দেখলাম যে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো অবস্থা। যে ছাত্ররা নিজেরাই, এবং ছাত্রদের অনেকে আপনারা জানেন যে তারা মেন্টালি ট্রমাটাইজড, এবং যারা রাস্তায় ছিল সত্যিকার অর্থে অনেকের দে নিড দ্য সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স, কিন্তু তাদেরকে দেখলো যে আরও অন্য আহতদের পরিবারের সাথে সংযুক্ত করা হচ্ছে। একটা সামাজিকভাবে তারা যাবে, তাদের সহযোদ্ধাদের দেখভাল করতে যাবে, এগিয়ে যাবে, কিন্তু দায় নিয়ে তাদের কাছে যাবে, এটা আসলে এটা সত্যিকার অর্থে এটা কোনো ভালো সিদ্ধান্ত হয়নি। এবং আমরা আশা করব যে এখনো যে দাবিগুলো করছে দাবিগুলো আমল নিয়ে এবং খুব মানবিকভাবে বিবেচনায় সর্বাগ্রে তাদের দাবি বাস্তবায়নে, দাবি পূরণে সরকারকে এগিয়ে আসা উচিত। আচ্ছা, আমি মাসুদ কামালের কাছে জানতে চাই যে বিষয়টি আলাউদ্দিন বললেন যে জুলাই ফাউন্ডেশনে হঠাৎ করে ছাত্রদেরকে যোগ দিয়ে সার্জিস আলমকে সাধারণ সম্পাদক, এই বিষয়টি আমি বুঝতে পারছি যে উনি কোন ইঙ্গিত দিচ্ছেন। আমরা সেই বিষয়ে আপনার কাছ থেকে আরও এলাবোরেটেড বিশ্লেষণ জানতে চাই। তবে তার আগে প্রথম যে 2-3টি দাবি, একটি হলো যে এই আহতদেরকেই কেন বিচারের দাবিতে নামতে হবে, বিচারের দাবির যৌক্তিকতা নিয়ে আমাদের সরকারের কি এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকারের কোনো কনফিউশন আছে কিনা যে বিচার হবে কি হবে না সে নিয়ে একটি। আর 2 নাম্বার হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করা, এই বিষয়টি নিয়েও তারা নামছেন, যদিও বড় রাজনৈতিক দলগুলো বিষয়গুলোকে বলছেন যে না, এগুলো জনগণের, এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। দেখেন, তাদের দাবি এই দুটোই প্রথমে আছে, কিন্তু আমি মনে করি তাদের দাবি আসলে এই মুহূর্তে যেটা বড় দাবি সেটা হলো তাদের সুচিকিৎসা। ধরেন একজনের একটা হাত ধরেন কাটাই গেছে, একজনের 2টে হাত কাটা গেছে, এখন যেগুলো কাটা গেছে সেটা তো আপনি পাবেন না, কিন্তু সে অবস্থায় তো তার পুনর্বাসন করতে হবে। সে তো এই হাত তো সে নিজে ইচ্ছা করে কাটে নাই, সে তো একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে তো কাজটা করেছে এবং সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে এবং নতুন একটা সরকার গঠন হয়েছে। তো যাদের এই ত্যাগের বিনিময়ে সরকারটা গঠন হলো, সেই সরকারের কি প্রথম কর্তব্যটা এটা ছিল না যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে? সবার তো পুনর্বাসন এক ধরনের না। ধরেন একজনের হয়তো একটা চোখের মধ্যে লাগছে, আরেকটা চোখ ঠিক আছে, তার পুনর্বাসনে যে ব্যয় হবে, যার 2টা চোখে চলে গেছে তার পুনর্বাসন তো সেরকম ব্যয় হবে না। তো এগুলো তো পুনর্বাসন করতে হবে। তো এই কাজটা করার জন্য যদি সেই লোকগুলোকে এই আহত অবস্থায়, অসমাপ্ত চিকিৎসা অবস্থায় রাস্তায় নামতে হয়, এর চেয়ে পেইনফুল আর কি হতে পারে? এর চেয়ে পেইনফুল আর কি হতে পারে? কত লোক আহত হয়েছে বলেন? আমি একটা মোরল্লাস একটা হিসাব দেখলাম যে 22,000-এর মতো যে তালিকা প্রথম দিয়ে যে সেপ্টেম্বর দিয়ে করা হয়েছিল, 22,000 লোক আহত হয়েছে। ধরলাম তখন একটু
বাড়িয়ে বলা হয়েছে অথবা একটু আইডিয়া থেকে বলা হয়েছে, আমি ধরে নিলাম 22,000। এর মধ্যে সিরিয়াস আহত কয়জন? 2,000-এর বেশি হবে না আমার বিবেচনা। সিরিয়াস মানে কেমন, মানে তাদের আর কিছু করার নাই, এরকম সিরিয়াস। তারা কিছু করে খেতে পারবে না, এরকম সিরিয়াস। তার উপরে একটা সংসার নির্ভর করতো, পুরাটাই শেষ, এরকম সিরিয়াস। 2,000-এর বেশি হবে না। তো এই দেশ, এই রাষ্ট্র, এই 2,000 মানুষ যারা নাকি দেশের জন্য তাদের বিসর্জনটা দিয়েছে, তাদের পুনর্বাসন করার যোগ্যতা রাখে না? বলেন, রাখে না? কত টাকা লাগতো এটা করতে গেলে? কত টাকা লাগতো? আগের গভর্নমেন্ট তো মুক্তিযোদ্ধাদের ভাতার নামে তো কত টাকা দিয়েছে। আমি সারা জীবন জানতাম এই মুক্তিযোদ্ধার সংখ্যা 1 লাখের উপরে হবে না। তারা তো প্রায় 2 লাখ লোকের ভাতাই দিছে। 1 লাখ লোকের কিন্তু বসে মানে ফাও দিছে। ওই 1 লাখ লোক মুক্তিযোদ্ধা না, আমি একেবারে শিওর। আমি একেবারে মোর দেন, আমি ভাই মুক্তিযুদ্ধের সময় ছোটোখাটো ছিলাম, বয়স কম ছিল, ছোটো ছিল, তখন থেকে আমরা শুনে আসছি। প্রথম থেকে শুনতাম মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 80,000। তা বাড়াইতে বাড়াইতে কোন পর্যন্ত বাড়াইছেন আপনি? তো এগুলো তো ফাও দিছে 1 লাখ লোকরে। এখন 1 লাখ লোকের সে ফাও দিয়ে গেছে। 50-55 বছরের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি। দিয়ে গেছে ফাও 50। আগের এক বন্ধু ছিল সমর রেজাউল করিম, তার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল 9 বছর। তো তার সেও তো ভাতা নিছে, 20,000 টাকা করে প্রতি মাসে নিচ্ছে। উৎসব ভাতা, বোনাস টোনাস সব পাইছে। আর ওই মানে আপনার কোটা মোটা বাদ রাখলাম, ওটা নিয়ে আলোচনা করি না। তাহলে ওরা যদি 1 লাখ লোককে দিতে পারে, তো তুমি ইউনূস সরকার তুমি কেন পারো না ভাইয়া? তোমার কারণে, ওদের কারণে তুমি আজকে ক্ষমতায় আসছো, কেন পারো না? আসলে পারো না, না আসলে পারতে চাও না। পারতে চাও না কেন? ওরা বুঝেই না যে এই লোকগুলির ত্যাগটা কেন ছিল। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলতেছি, এই উপদেষ্টা পরিষদে যত উপদেষ্টা আছে, আমার হিসাবে 80% লোক এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের সম্পৃক্ততা এই উপদেষ্টা পরিষদের 80% ছিল না, জাস্ট ছিল না। তো তারা এই আন্দোলনের আহতদের পেইনটা কেমনে করে ফিল করবে ভাই? কেমনে করে ফিল করবে? এটা চাওয়াটাই তাদের কাছে অবাস্তব। বোঝেই না কেমনে করে কি হয়েছে, কেমনে করে মন্ত্রী হয়েছে, কেমনে করে উপদেষ্টা হয়েছে, যায় না তো। হঠাৎ করে ঘুমের থেকে দেখানো হয় যে লটারি পেয়ে গেছি, লটারিতে পাইছে মন্ত্রিত্ব। তো পাইনি এখন এগুলো করতে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। আমি ডক্টর ইউনূসকে আমি ঢুকাবো, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এই আন্দোলনে, ছিল না। তো সে কি বুঝবে? না, কিন্তু ডক্টর ইউনূসের তো বিভিন্ন সময়কার বক্তব্যে আমরা দেখেছি যে এই আন্দোলনে তার কোনো কন্ট্রিবিউশন না। বাইকে দেখেন খুঁজে, আহত এবং নিহতদের জন্য তার যে অবস্থান, সে যদি চায় যে আমি আহতদের আমি করব, মানে পুনর্বাসন করব সমস্ত আহতদের, উনি চাইলে হয় না কেমন করে? রাষ্ট্রের একটা পয়সা খরচ হবে না। উনি যদি চায়, উনি বাইরের থেকে নিয়ে আসতে পারে এই টাকা। চায় না, মিন করে না। শুনতে খারাপ শোনা যায় ভাই, আপনি বলবেন যে পাহাড় সমান একটা যে ব্যক্তিত্ব, তার ব্যাপারে আমি 2 টাকার মাসুদ কামাল কথা বলতেছি। হ্যাঁ বলতেছি, আমারও তো একটা ফিলিংস আছে। বলবেনই তো, এই বলার জন্যই তো আন্দোলন। আমারও তো একটা ফিলিংস আছে ভাই, আমি তো বুঝতেছি, দেখতেছি তো। আপনি আমাকে বলেন 1 বার 2 বার, আচ্ছা ভালো কথা। ওরা কালকে শনিবার থেকে আন্দোলন করতেছে ওখানে। দাবিটা কি ছিল? আমাদের সাথে আলোচনা করুক। আলোচনা করলো না কেন? মন্ত্রীপাড়ার থেকে ওদের দূরত্ব যদি গড়ে গড়েও যায়, তাও তো এতক্ষণ লাগে না। আসলো না কেন? কেউ আসলো না কেন? একজনের কথা জবাব করে, তার মানে কি? ওদেরকে ইগনোর করেছে, অপমান করেছে এই লোকগুলিকে। কেন করবেন আপনি? না, কিন্তু ওই স্বাস্থ্য উপদেষ্টারা কিন্তু কথা বলেছে। একনেকের বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা যেমন কথা বলেছে, তেমনি সচিবালয়ের স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেছে। আরে ভাই, ওদের কাছে গেছে, ওদের কাছে গেছে। ওরা যে ওখানে ওই যে আপনার শিশুবেলার সামনে যে অবরোধ করে বসে থাকলো, ওখানে গেছে, ওদেরকে অপমান করেছে। পাশাপাশি ওদের এখন অবস্থানের কারণে ওই পুরা এলাকায় যে যানজট হয়েছে, সারাটা দিন ধরে কত মানুষের যে ভোগান্তি হয়েছে, এই ভোগান্তির দায় নেবে কে? এই সরকার নেবে? এই সরকারের দায়িত্ব ছিল না এই লোকগুলিকে ভোগান্তি হাত থেকে রক্ষা করা? গেল না কেন?
ওই আরামে চেয়ারে বসে থাকতে ভালো লাগে সবারই, বুঝছেন? ওগুলি আমরা বুঝি, তবে এই দিন তো বেশি দিন দীর্ঘায়িত হবে না। সেক্ষেত্রে কি তাহলে কি উপদেষ্টাদেরকে পরিবর্তন করে ফেলতে হবে, অথবা এই আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, নিশ্চিত মানে হলো সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কি সরকারের কি করণীয়? শুনেন, কি করতে হবে এটা আমার জানার ব্যাপার না। আমার ব্যাপার হলো এই আহতদের সুচিকিৎসা করতে হবে। 2 নম্বর, যারা নাকি চিকিৎসা, যাদের নাকি কিছু করার নাই, তাদের পুনর্বাসন করতে হবে। তাদের এমনভাবে তাদের পুনর্বাসন করতে হবে যাতে নাকি রেস্ট অফ লাইফ তারা যেন মনে না করে যে আমরা ওই কাজটা করে ভুল করছিলাম। তাদের এমন পুনর্বাসন করতে হবে তাদের জন্য তাদের জন্য এটা যেন আত্মগ্লানি কাজ না করে, এই কাজটা করে আমরা ভুল করছিলাম। আলাউদ্দিন মোহাম্মদ। জি, আমি একমত। এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে এটা দুঃখজনক, আমি আগেও বলেছি, এবং সত্যিকার অর্থে এই ব্যর্থতার দায় আমাদের সবার। তো আমরা আন্দোলনে রাজপথে ছিলাম, তো এই বিষয়ে আমরা বলবো যে মাসুদ ভাই অনেক কথাই বলেন, সরকারকে অনেক ক্ষেত্রেই উনি চাপ প্রয়োগ করেন, এবং আমরা মনে করি একটি সুন্দর গণতন্ত্রের জন্য এবং এই সরকারের সফলতার জন্য এটা খুব জরুরি। আর আহতদের ব্যাপারে আসলে আমি কোনো নেগোসিয়েশনের পয়েন্ট দেখি না। শহীদ পরিবারের ব্যাপারেও সেম। তো এখানে এই জায়গায় যত দ্রুত সম্ভব গভর্নমেন্টকে পদক্ষেপ নেওয়া উচিত। আর আমরা আসলে যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে, রাজপথের মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসার চেষ্টা করছি, তো আমাদেরও আসলে এই গণঅভ্যুত্থানের যারা আহত এবং শহীদ পরিবার, এটা আমাদের একটা বড় কনসার্নের জায়গা, এবং তাদের যদি আমরা দেখভাল না করতে পারি, এটা আমাদের জন্য এটা একটা বড় নেতিবাচক দিক। সো ওদের জন্য আমরা ইভেন আমরা চিন্তা করছি, অথবা এটা অনুমান করা যায়, যদি ছাত্র উপদেষ্টারা সরকারে না থাকতো এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে যদি তরুণ নাগরিকরা সংগঠিত না থাকতো, হয়তো অবস্থা আরও খারাপের দিকে যেতে পারতো। হ্যাঁ, আরেকটা বিষয় একটু একটা ডাইমেনশন চিন্তা করতে হবে, যে কয়েকদিন আগে আসিফ নজরুল স্যার বললেন যে পুলিশের মধ্যে 80%ই আওয়ামী লীগের দ্বারা নিয়োগকৃত এবং যারা আসলে দলীয়ভাবে বায়াসড। একজন উপদেষ্টা পজিশনে থেকে তিনি যখন পাবলিকলি মন্তব্য করেন, তখন আমাদেরকে অনুমান করতে হয়, মানে এটা খুব ভিজিবল যে আসলে এটা ঘটছে। তারপর আমলাদের মধ্যে থেকে আপনারা দেখেছেন, যখন জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব এসেছে, তখনও কিন্তু আমলারা যেভাবে সরকারকে জিম্মি করে ফেলেছিল, তো সরকার আসলে আমলারা সরকারকে চালাচ্ছে না, সরকার আমলাদের চালাচ্ছে, এটা একটা বড় কনসার্নের জায়গা। আর আমলাদের, পুলিশদের, যাদের সাথে মূলত এই রাস্তার আন্দোলনকারীদের এই যুদ্ধটা ছিল জুলাই আগস্টের দিকে, এখন আমলারা কিন্তু আহতদেরও এখনও প্রতিপক্ষ মনে করে, যারা ফ্রন্টলাইনার্স তাদেরকে এখনও প্রতিপক্ষ মনে করে। আওয়ামী লীগের সুরে কিন্তু অনেক আমলারাও কথা বলছেন। তো এই প্রেক্ষাপটে এই যে একটা ইকুয়েশন আছে, এটা আমাদের স্মরণ রেখে যদি আমরা বিষয়টার দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারবো। কারণ আমরা দেখি যে একজন উপদেষ্টার কাছে একজন সাধারণ মানুষ যাওয়ার জন্য তার আমলাদের 3 থেকে 4টা স্তর অতিক্রম করে তার কাছে যেতে হয়। তো সেই প্রেক্ষিতে একজন উপদেষ্টা অ্যাকচুয়ালি কী চাচ্ছেন এবং তার বাধাগুলো কি, এবং বাধাগুলো সরাতেও যেই আমলা শ্রেণী লাগবে সেটার সাপোর্ট তারা পাচ্ছেন কিনা, আমার মনে হয় এটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। তবে আমি উপদেষ্টাদের এবং স্পেশালি স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান জানাবো যে এটাকে একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল না ধরে, এটা একটা বিশেষ পরিস্থিতি চিন্তা করে বিশেষ পদক্ষেপ নেওয়ার এখনও সময় ফুরিয়ে যায়নি। যদি এটা আরও বেশি খারাপের দিকে যায়, তখন সত্যিকার অর্থেই আমরা মনে করি যে সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হবে, যেটা কামাল ভাই যথাযথভাবে বলেছেন, এবং আমি ওনার সাথে একমত এই ব্যাপারে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতিতে যাবার আগে মাসুদ কামালকেও বলে রাখি যে আলাউদ্দিন মোহাম্মদ একটি কথা বলেছেন, আমলারা সরকার চালাচ্ছে না, সরকার আমলাদের চালাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্ট করে আমাদের অতিথিদের কাছে জানতে চাইতে পারেন। বিরতি থেকে ফিরে মূল আলোচনা আবারও যুক্ত হব।
মুক্তাহানি মির্জাপুর জিরাওয়ারা আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশন, ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা সেখানে কমেন্ট করে আমাদের অতিথিদের কাছে জানতে চাইতে পারেন। যে কথাটি বলছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, যে সরকার কে চালায়, সরকার আমলা চালায় না আমলারা সরকারকে চালাচ্ছে? এখন যে অবস্থা হচ্ছে না, বলতে হবে যে সরকার চালাচ্ছে আল্লাহ, এরা কেউ চালাচ্ছে না, এদের চালানো আমলারা শয়তানি করবে। এটা আমি একদম শুরুর দিন থেকে বলতেছি, শয়তানি ওরা শয়তানি করবে আমলারা, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি, একদম শুরুর দিন থেকে আমি এই কথাটা বলেছি, স্পষ্টভাবে এই কথাটা বলেছি যে গণভবন থেকে হাসিনা পালাই গেছে, কিন্তু সচিবালয়ে হাসিনা আছে। এটা আমি একদম শুরুর দিন থেকেই বলতেছি, ওপেন জায়গায় বলছি, কমপক্ষে 20 বার বলছি এই কথাগুলি আমি। তো কি কারণে বলছি? আমি বলছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা একটা সরকার কখনো স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দ্বারা চলতে পারে না। উদাহরণ দিয়েও বলছি। উদাহরণটা কি? 71 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার করলো কি, পাকিস্তান সরকারের আমলাতন্ত্রকে রেখে দিল। যে লোকটা 16ই ডিসেম্বর 1971-এর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছে, সে পরের দিনে কিন্তু বাংলাদেশের পক্ষের লোক হয়ে যেতে পারে না। ঠিক তেমনিভাবে যে ব্যক্তিটা, যে সচিব 5ই আগস্ট 2024 পর্যন্ত হাসিনাকে সার্ভ করছে, শারীরিক, মানসিক, আর্থিক, মানে বুদ্ধি দিয়া, সমস্ত কিছু দিয়া হাসিনাকে সার্ভ করছে না, 5 তারিখ ভোর সকাল 10টার আগ পর্যন্ত তারা কিন্তু হাসিনার জন্য জান পেহেচান করে দিছে। হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই বিপ্লবী সরকারের লোক হয়ে গেল, এটা হইতে পারে না। আমলা, বাংলাদেশের আমলা পদটা একটা পলিটিক্যাল পোস্ট, মুখে যে যাই বলুক। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দিয়া হইতে পারে, এডিশনাল সেক্রেটারি মানলাম হইতে পারে, সচিব হইতে গেলে রাজনৈতিক স্বীকৃতি লাগবে, রাজনৈতিক আনুগত্য লাগবে। এবং সচিব এবং ডিসি এই দুইটা ভাই রাজনৈতিক পোস্ট, যে যাই বলুক, এটাই বাস্তবতা। তো এই সরকার ক্ষমতায় আসার পর এগুলিকে চেঞ্জ করছে, কটা চেঞ্জ? আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 2014 ইলেকশন হয়েছে একটা, 2018 একটা ইলেকশন হয়েছে, 2024-এও আরেকটি ইলেকশন হয়েছে। এই 3টা ইলেকশন সরকারের হাতের মুঠায় নিয়ে আসছে কে? এই 64 জেলার ডিসিরা, কারণ ডিসিরাই ছিল রিটার্নিং অফিসার। এই 3 ইলেকশনের সময় যারা ডিসির দায়িত্ব পালন করেছে, এর শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের। এগুলির কয়টারে বাদ দিতে পারছে সরকার এসে নিয়ে? কয়টাকে আপনি আমাকে বলেন, কয়টাকে পারছে? যদি এইগুলি থাকে, আরে ঘুমের ঘরেও শেখ হাসিনার নাম জপ করে এই লোকগুলো, তো সেই লোকগুলিকে নিয়ে আপনি চালাবেন প্রশাসন। সর্বশেষ যে খবরটা বেড়ে চিকিৎসা দেন, একটা চিকিৎসার ব্যাপারটা কি হলো, একদিন প্রতিবন্ধকতা কি ছিল, বিদেশি চিকিৎসক আসলে পরে তাদের নাকি ভ্যাট দিতে হয়, এই জন্য তাদের আনা সময় লাগলো। আচ্ছা, ভ্যাটটা কাকে দিতে হয়? সরকারকে। সরকারকে। কে দিবে? সরকার। সরকার দিবে সরকারকে, দিয়ে দিলেই হয়। সরকারই তো সরকারকে দিবে না, এইটাকে বাতিল করতে হবে। বাতিল করেন। কে বাতিল করবে? সরকার বাতিল করবে। এইটা করতে গিয়ে গবেষণা করতে হয় ভাই, গবেষণা করতে হয়। এখনো কিন্তু বাতিল করে নাই, বাতিল করা হবে বলে বলেছে। তারপর নোট যাবে, আবার নোট যাবে, সেই নোট উপরে উঠবে, উপরে থেকে আবার নিচে নামবে তৈলাক্ত বাসের মতো, আবার উপরে উঠবে, সিগনেচার হবে, এনবিআরকে পাঠাবে, প্রজ্ঞাপন জারি করবে, তারপরে ভ্যাট মওকুফ হবে। কিসের জন্য ভ্যাট লাগবে? আহত বিপ্লবীদের, আন্দোলনকারীদের চিকিৎসার জন্য। বাদ দেন, বিদেশি ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে কয়জনের? আমি তাকে বললাম, যদি 22,000 আহত হয়, 20,000 আহতকে চিকিৎসা করার সক্ষমতা আমাদের দেশের ডাক্তারদেরই আছে, আমাদের দেশের সরকারি হাসপাতালেরই আছে। সবাই যে পঙ্গুতে বসায় রাখছেন কেন আপনি? কিছু লোককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, সোহরাওয়ার্দীতে নিয়ে যান, বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন। এগুলো হাসপাতাল নাই, এগুলো ওখানে ডাক্তার নাই, ওখানে অর্থোপেডিকের ডাক্তার নাই, ওখানে আয়ের ডাক্তার নাই।
নিয়ে আসেন না কেন? ম্যানেজমেন্ট দরকার। ম্যানেজমেন্টে কখন আসবে? যখন আপনার মধ্যে সিনসিয়ারিটি আসবে, আন্তরিকতা আসবে। আমি তো আগেও বলেছি এরা আন্তরিক না। এরা যে চাপ দিবে আমলাকে, সচিবকে যে বলবে এটা আমি দিলাম, এটা আধা ঘন্টার মধ্যে করে নিয়ে আসেন, এটা যে বলা যায়, এই জিনিসটা তো বুঝে না রে ভাই। একজন গৃহবধূ দাদি হয়ে গেছে, নানি হয়ে গেছে, তার এনে বানাই দিচ্ছে হলো গিয়া, সে রিটায়ার্ড ছিল, তার এনে বানাই দিচ্ছে হলো গিয়া আপনার স্বাস্থ্যমন্ত্রী। কেন? উনি ইউনূস সাহেবের পুরনো মানে সঙ্গী, পুরনো সঙ্গী মানে অনেকদিন ধরে ওনার সঙ্গে কাজ করছে, 30 বছর না কত বছর একসঙ্গে কাজ করছে, এই জন্য তাকে এনে বানাইছে। আরে ভাই, ইউনূস সাহেবকে বলে আপনি তো বিচার করে দেখতে হবে এই লোকটা, মহিলাটা ক্যাপাবেল কিনা, সেখানে চালাতে পারবে, ক্যাপাবেল সে। উনি যে এত কথা বলে যে এই স্টুডেন্টদের জন্য, এই আহতদের জন্য, ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই আন্দোলনে, আছে? নাই তো ভাই, নাই তো। উনি ওনার ঘরে একটা বাচ্চাকেও বাইরে যাইতে দেন, আমি শিওর একদম। তো ওনার তো কোনো কন্ট্রিবিউশন, ওনার বাড়াইছে মন্ত্রী হওয়ার পর কতবার সিঙ্গাপুর গেছে চিকিৎসার জন্য, নিজের চিকিৎসার জন্য, আর এদের চিকিৎসা করতে পারে না। না, কিন্তু লজ্জা লাগে না? এই যে সচিবরা এখনো অবস্থান করছেন, যারা সিনিয়র সচিব ছিলেন, মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদের কাছে জানতে চাই যে এই বিষয়টি এখনো সব জায়গায় আলোচিত হয়, কিন্তু তারপরেও সিনিয়র সচিব যারা ওই সরকারের আমলে ছিলেন তারা এক্সিস্ট করছেন, এটার কারণটা কি? মাসুদ কামালের কাছেও এই প্রশ্ন থাকবে যে এটা কি এরকম যে ঠকবাস্তে গাউজার এরকম কিছু, নাকি অন্য কোনো কারণ আছে? জি, আমরা সচিবালয়ে দেখছি যে প্রতিনিয়তই যে কোনো আন্দোলন সচিবালয়মুখী। তো একটা সময় ছিল বাংলাদেশের পত্রিকাতে ছোটোখাটো ছিচকে চুরের বিচারের জন্য দেখা যায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখতে হতো। আমরা এটা দেখেছি যে যেই অপরাধ আসলে গ্রামের চেয়ারম্যান সমাধান করতে পারবে সেটার জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করত। তো এখন তো আসলে প্রধানমন্ত্রী নাই, সেই ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত প্রধানমন্ত্রী। আমরা দেখি যে সবাই এখন সচিবালয়ের দিকে ছুটে। এটা খুবই ইঙ্গিতবহ যে আসলে মানুষ বুঝতে পারে, যারা সাফারার্স তারা বুঝতে পারেন যে সচিবালয় হলো ক্ষমতার কেন্দ্রবিন্দু। তো এই যে বুঝতে পারে এবং এই যে একটা শক্তি, যে এই শক্তিটাকে ইভেন আমি শুধু এখন না, হুমায়ুন আজাদ 70 দশকে আর্টিকেল লিখেছিল যে আমলাতন্ত্র যেন ঘোড়াতন্ত্র, এরকম একটা বিষয় যে আমলাদের কন্টেইন করতে সব সরকারি ব্যাক পেতে হয় এবং সরকারের যে স্কেল এবং বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ সরকারে থাকে মূলত এই আমলাদের সাথে তাদের নেগোসিয়েশন এবং তাদের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া যায় সক্ষমতার জন্যই। এই সরকার প্রথমেই যেই বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন যে ডিসি নিয়োগের সময় সচিবালয়ে আমলারাই মব সৃষ্টি করে জনপ্রশাসন সচিবকে দিয়ে সিগনেচার করিয়ে 50-এর উপরে ডিসি নিয়োগ হয়ে গিয়েছে। এবং আমাদের প্রত্যাশা ছিল যারা আমরা সাধারণ মানুষ যে এই নিয়োগ তো আসলে হবে না, এটা হতে পারে না, হয়তো এটা তখন নিয়েছে 2-4 দিনের মধ্যে এটা বাতিল করে, হয়তো এই প্রজ্ঞাপন হবে না, আনুষঙ্গিক বিভিন্ন ধরনের। কিন্তু আমাদের ধারণাকে ভুল প্রমাণ করে ওই ডিসিরা জয়েনও করেছে এবং বহাল তবিয়তে কাজ করছেন। তো আমি এই বিষয়ে বলবো যে যেটা মাসুদ ভাই বলছেন যে অধ্যাপক ইউনূসের অনেকগুলো জায়গায় ওনার কনসার্ন আছে। তো আমরা বিশেষ করে ছাত্ররা একটা বিষয় দেখেছিলেন শুরুতেই যে বিশ্বব্যাপী অধ্যাপক মোহাম্মদ ইউনূস, ওনার তো ক্যারিয়ার প্রায় 6 দশকের ক্যারিয়ার এবং গ্লোবাল ক্যারিয়ার। তো এই ক্যারিয়ারে উনি মূলত তরুণদের এবং পৃথিবীর সব ধরনের ভিশনারি কাজেই উনি ইনভলভ ছিলেন। আর তরুণরা যে রাষ্ট্রকল্প চিন্তা করছে আগামী 50-100 বছরে এই ভূখণ্ডের মানুষে, বেঙ্গল বেসিনের মানুষ আসলে কী ধরনের রাষ্ট্র তারা নির্মাণ করতে পারে, সেই নির্মাণের প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূসকে একজন স্বপ্নবাজ মনে করেছেন এবং মনে করেছেন যে তিনি আসলে তাদের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেন। তো আমি এখানে একটা বিষয় যেটা অনুমান করি যে অধ্যাপক ইউনূস তার ভীষণ যে নাই কিংবা ভীষণ নষ্ট হয়ে গেছে তা না, বরং আপনি যদি কয়েকদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে উনি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বক্তব্যটি দিলেন, 4 মিনিট একটা বক্তব্য, মানে পুরো অভ্যুত্থান এবং বাংলাদেশের অবস্থান উনি 4 মিনিটেই গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন। একই সাথে উনি যেই উদ্যম নিয়ে কাজ করেন, সেই মানুষটা যখন দেশে আসেন, যখন উনি যমুনায় প্রবেশ করেন, তখন দেখি উনি অনেক অসহায়। তো এই অসহায়ত্বের দায় কি
ডক্টর ইউনূস নিজেই নেবেন, নাকি আসলে এটা জাতিগত দায়, এটা হয়তো বা সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমরা বিশ্বাস করি অধ্যাপক ইউনূসের সদিচ্ছা আছে এবং উনি তরুণদের যে রাষ্ট্রকল্প এবং এই দেশে যেই 50 বছর ধরে একটা অপসংস্কৃতি পরম্পরায় চলে আসছে, এটার উনি অবসান চান এবং ওনার সক্ষমতার পুরোটাই দিতে চান। কিন্তু সেই সেট আপ এখানে আছে কিনা এবং উনি সেটা করতে কেন সক্ষম হলেন না, সেই জায়গাগুলো নিয়ে আমরাও কনসার্ন এবং আমরাও মনে করি যে অভ্যুত্থানের সপক্ষ শক্তি এখনও মাঠে আছে, এখনও মানুষের মাঝে অভ্যুত্থানের চেতনা ফেরি করে বেড়াচ্ছে। যদি প্রয়োজন হয় যে আমরা এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকেও রিফর্ম করার দাবিতে আমরা কাজ করতে হতে পারে। কিন্তু আমরা অভ্যুত্থানের যেই কারণে অভ্যুত্থান হয়েছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, আপনার পাবনায় থানা থেকে আওয়ামী লীগের আসামি ছিনতাই করে নিয়ে গিয়েছে, চট্টগ্রামে যদিও এখানে মব গিয়েছে সেটা নিয়ে আরেকটা আলোচনা হতে পারে, বাট পোশাকধারী নেভির সদস্যরা আওয়ামী লীগের সাথে যাদেরকে ওরা হয়তো পুলিশ ডেকে কিংবা অন্য কোনো প্রক্রিয়া সুপর্দ করতে পারতো, তারা ব্রুটালি আক্রমণ করেছে, আহত করেছে। তো এইভাবে যে সারা দেশেই এখনও সব জায়গায় যে ফেসিজমের দোসররা বহাল তবিয়তে আছেন এবং তাদের এই বাস্তবতাটা আগামী দিন বাংলাদেশকে, এখন তো আমরা একটা মানে শুধু স্টেবিলিটিতে আছি, উই ডোন্ট নো দ্যাট আসলে সামনের দিনগুলোতে কি আমরা সত্যিকার অর্থে একটা ব্যাটার ওয়েতে যাব নাকি আমরা আসলে ব্যাকফুটে যেতে হবে। তো এইটার দায় কিন্তু আসলে এই সরকারকেও নিতে হবে। তো আমরা সরকারকে স্মরণ করে দিতে চাই, জনগণ আপনার উপর আস্থা রেখেছে, ছাত্ররা আপনার উপর আস্থা রেখেছে, আপনি নিজের উপর সুবিচার করুন এবং আপনার যদি মনে হয় যে কোথাও বাধা আছে, জাতির সামনে স্পষ্ট করুন। সময় ক্ষেপণ করে জাতিকে আরেকটি দুর্দশাপূর্ণ ভবিষ্যতের দিকে নিয়ে গেলে জাতি আপনাকে ক্ষমা করবে না। আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে আমরা যে বিষয়টি আলাউদ্দিন মোহাম্মদ আনলেন সেটি যে গোপালগঞ্জের ঘটনা এবং পাবনার ঘটনাটি নিয়ে আলোচনা করব এবং প্রধান যে দুটি দাবি জুলাই অভ্যুত্থানের আহতদের, সেই দুটি দাবি নিয়েও আলোচনা করব। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও স্বাগত। আমরা যে আলোচনা করছিলাম, মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। জুলাই অভ্যুত্থানের আহতরা এখনো আন্দোলন করছেন, তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোচ্ছেন এবং সেখানে এখনো তারা অবস্থান নিচ্ছেন। ইন্টারকন্টিনেন্টাল ছাড়িয়ে আর একটু সামনে তারা অবস্থান নিয়েছেন, পুলিশ সেখানে তাদেরকে ব্যারিকেড দিয়েছে। এই পরিস্থিতিতে যে প্রথম দুটি দাবির কথা বলেছিলাম সেটি নিয়ে আলোচনা করতে চাই, এই কারণে যে আজকে আমরা গোপালগঞ্জে একটি ঘটনা দেখেছি যে সেখানে একটি দল লিফলেট বিতরণ করতে গিয়েছে এবং সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এক পুলিশ সদস্যকে জিম্মি করে রাখা হয়েছিল এবং একই ধরনের ঘটনা পাবনাতেও ঘটেছে, একজন ছিনতাই করে নেওয়া হয়েছে এক আসামিকে। ঠিক এই পরিস্থিতিতে আমি বলতে যাচ্ছি যে এই যে বিচার, যাদের কারণে, যাদের হুকুমের কারণে পুলিশের গুলিতে এবং পুলিশ অফিসাররাও ছিলেন বা যারা ছিলেন, সেই বিচার চাওয়া, সেই বিচারের এই যে বিলম্বিত হওয়া, জানি না বিলম্বিত বলবেন কিনা, আর একটু সময় দেবেন কিনা। আর আরেকটি বিষয় হলো যে দলটি ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ, তার নিষিদ্ধ হওয়ার বিষয়। এই দাবি দুটোর সাথে আপনি কি মানে আপনার মতামত কি? দেখেন, বিচার হচ্ছে না কেন, বিচার চাইতে হচ্ছে কেন? আন্দোলন বিচারটা চাচ্ছে কারা? যারা আন্দোলনের সঙ্গে ছিল। সরকার আছে কারা? যারা আন্দোলনের সঙ্গে ছিল তাদের সরকার। তাহলে তার বিচার কার কাছে চাচ্ছে? যারা আন্দোলনে ছিল তারা কি এই সরকারের প্রতিদ্বন্দ্বী? বিচার চাইতে হচ্ছে কেন? বিচার করবেন ভাই, বিচার করেন না কেন? আচ্ছা ভালো কথা, কার বিচার করবেন? লাইন আসেন, আপনি কার বিচার করবেন? শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, নসরুল হামিদ বিপু, আমি একটা বলি আপনাকে যেগুলো অ্যারেস্ট নাই আর কি, তারপর আপনার হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এদের তো বিচার করবেন। শেখ হাসিনা না হয় 5 তারিখে হেলিকপ্টারে উড়াল দিয়ে চলে গেছে,
এদেরকে দেশ থেকে বের হতে দিলেন কেন? এরা তো অনেক দিন দেশে ছিল, কেন দিলেন আপনি বের হতে? তো বের হইতে দিয়া তারপর আপনাকে তাদের বিচার করতে হবে। তাহলে আমি বলি, যারা তাদেরকে বের করে দিতে সাহায্য করলো তাদের আগে বিচার করেন। ওবায়দুল কাদের তো শুনলাম যে 1 মাস আগে সিলেটে ছিল। যদি এতটুকু জানা যায় তাহলে বাকিটুকু কি জানা যায় না? সিলেটে কার এখানে ছিল তার বিচার করেন। সে কেন তাকে আটকে 1 মাস এখানে তার এখানে খাওয়াইলো পড়াইলো? তো আপনি তাকে নিরাপদে বাইরে পাঠাইয়া দিয়া তারপরে পোলাপান আপনাকে বলে বিচার করেন, বিচারের দাবি করে, তাহলে বিচার তো আপনি করেন নাই, বিচার তো আপনার হওয়া উচিত। বিচার করেন না কেন? না আগ্রহ থেকে আপনাকে বিচার করতে? বিচার করেন না, বিচার করেন। বিচার করবেন না আপনি, আপনি বিচার করবেন না, এরা বিচারের দাবি করবে। এই নাটক করেন। এই যে বিচারের দাবিতে এই স্টুডেন্টগুলো আহত, সবাই তো আহত ভাই, এরা সবাইকে সুস্থ বলেন আপনি? এই অসুস্থ লোকগুলো, শারীরিকভাবে অসুস্থ লোকগুলো এই ঠান্ডার মধ্যে শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টের সামনে যে তারা আছে, তাদের ওখানে কি সামিনা টাঙাই দিচ্ছেন? দেন নাই। তার এখান থেকে 50 গজ দূরে আপনি যমুনা, ডক্টর ইউনূস কেমন ঘুমাচ্ছেন নাকি চা খাচ্ছেন? কি করছেন আপনি বলেন? আপনি আমাকে একটাই উপদেশটা এখন পর্যন্ত এখানে আসে না কেন? আসবে না? শেষ পর্যন্ত আসবে না? আসবে। এখন আসছে না কেন? এদের ধৈর্য পরীক্ষা করতেছে? বলেন আপনি, এই প্রশ্নের উত্তর দেন আমাকে ভাই। এর কি উত্তর তাদের কাছে আছে বলুক। তারা জনগণের সরকার নাকি তার আন্দোলনের ফসল? বলেন আপনি কোন হিসাবের মিলে, কোন হিসাব আপনি করবেন এখানে? হিসাব করেন। তারা যদি অন্যায় করে, তারা যদি ভুল করে, আপনি কি চান? তাদের সঙ্গে আলোচনা করেন, বলেন, বুঝান, বা এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা পারবো, এটা পারবো না, বলেন আপনি। আপনাদের মুখোমুখি হচ্ছেন না কেন? হচ্ছেন না এই কারণে ওদের যে প্রশ্ন, সেই প্রশ্নের কোনো উত্তর আপনার জানা নাই, লেখাপড়া করেন নাই। যে বলে না পরীক্ষা যায় বলে প্রশ্ন কমন পড়ে নাই, এদের ওই অবস্থা। ওরা জানে যে প্রশ্ন করবে ওই প্রশ্ন তাদের কাছে কমন পড়বে না। তারা তো ওই লাইনে পড়াশোনা করে নাই। তাদের শিখাইতেছে আমলারা, ওই যে স্যার সামনে যায় না। এখন কেন সামনে গেলে সমস্যাটা কি? আমার ছেলে ওখানে বসে আছে, আমি যাবো না ওখানে? আমি যাবো না? ওরা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি? ওরা কি ইন্ডিয়ার চোর? সিম্পল কথা কিন্তু আপনি ব্যাখ্যা করেন না ভাই, কোনো ব্যাখ্যা নাই, নট এ সিঙ্গেল ব্যাখ্যা। তারা আছে এখানে ঘুমাইতেছে, আরামে আরামে ঘুমাচ্ছে ডক্টর ইউনূস। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি তারা তুলেছে, এটি কেন? ছাত্রলীগ নিষিদ্ধ কে করছে? সরকার করছে। তাহলে আওয়ামী লীগ কয় না কেন? আমি বলছি না করা উচিত। আপনি যদি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগ কয় না কেন? ছাত্রলীগ করতে তাকে কি বিশাল যুদ্ধ করতে হয়েছে? একটা আদেশে নিষিদ্ধ করে দিয়েছে, নির্বাহী আদেশ। ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সে আলোচনা কিন্তু আমি করছি না। আমি বলছি যে দাবিটা তারা করছে, সেই দাবি পূরণ করা কি সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না? আইনগতভাবে, আইনগতভাবে সম্ভব, কিন্তু তারা কখনোই করবে না। করবে না এই কারণে, কেন করবে না সেটা আমি বলি। করবে না এই কারণে, এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না। এটা করলে পরে এটা ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব না। কারণ ডক্টর ইউনূসকে ভাই দেখেন, আমি বলি আপনাকে অলরেডি, তাকে তো দেশে চালাতে হবে। আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই। আপনি জানেন কিনা যাই না, বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ, কেয়ার টেয়ার সব বন্ধ হয়ে গেছে। কিন্তু কেয়ার তো সব বন্ধ, কিন্তু গত মাসের 24 তারিখ থেকে সব বন্ধ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেছে। ইউএসআইডি থেকে যা যা আসতো সব বন্ধ। তাহলে আমেরিকা কিন্তু, আর আমেরিকা বলে দিচ্ছে সে ইসরায়েল এবং মিশর ছাড়া আর কারো কোনো সাহায্য করবে না, তা অস্ত্র সাহায্য আর কারো করবে না। আপনি রোহিঙ্গা নিয়ে তো টানাটানি আরম্ভ হয়ে গেছে। তার টাকাটা আসবে থেকে ইউরোপ থেকে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করলে সেটাকে মানবে না, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এই দেশে, পারবে না এই গভর্নমেন্ট, জাস্ট এই গভর্নমেন্ট পারবে না। বিএনপিও চায় না। বিএনপি কেন চায় না সেটাও বলি। বিএনপি চায় না এখানে, বিএনপি মনে করে তারা এই নির্বাচনে জিতবে। তাহলে যদি তারা জিতে, আওয়ামী লীগ থাকলেও জিতবে, আওয়ামী লীগ না থাকলেও জিতবে, এটা বিএনপি জানে।
তো বিএনপির হিসাব হলো আমি যদি আওয়ামী লীগ সারা জিতি তাহলে একসময় প্রশ্ন উঠবে তুমি তাহলে 2014 নির্বাচনের মতো করে তুমি ইলেকশনে জিতছো, ওদের ইলেকশনে আসতেই দাও নাই। এই প্রশ্নের সম্মুখীন বিএনপি হতে চায় না। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। নীতি নৈতিকতা সবাই দূরে সরায় রাখেন, যেটা রিয়েলিটি সেটা আমি বললাম। কাজে এরা আমাদের মতো ওরা চিল্লাবে, তার মতো তারা চুপ থাকবে, ঘটবে এটাই। এবং আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধও করবেন না, আওয়ামী লীগের মাঠেও নামতে দিবেন না, এটা হবে না। এটা হবে না এই কারণে আওয়ামী লীগ ছোট কোনো দল না। আর একটা কথা আমি বলি, অপরাধ কে করছে? আমি যে লোকগুলির নাম বললাম, হাসিনা, কামাল, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, অমুক কাদের, তমুক কাদের করতেছে না, এদের অপরাধের জন্য এদেরকে আপনি শাস্তি দিলেন না। শাস্তি দিচ্ছেন হলো ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সে আপনার সাংগঠনিক সম্পাদক তাকে। তার মানে আপনি আওয়ামী লীগের মেইন ক্রিমিনালগুলোকে ছেড়ে দিয়া আওয়ামী লীগের ক্ষুদ্র ক্ষুদ্র লোককে আপনি আপনাদের নিয়ে আসলেন, তাদের একটা প্রতিদ্বন্দ্বী বানাই দিচ্ছেন। এদের প্রতিদ্বন্দ্বী বানাইয়া আপনি মাঝখান থেকে এই ক্রিমিনালগুলিকে হেল্প করতেছেন পুনর্বাসনের জন্য। খুব সংক্ষেপে আলাউদ্দিন মোহাম্মদ, কোন ব্যাপার? আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হচ্ছে না, যেটি মাসুদ কামাল বলছিলেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, এর সাথে আরও অনেকগুলো দাবি ছিল। বিচারপতিদের অপসারণ, রাষ্ট্রপতির অপসারণ। একজন বিচারপতি নিজে পদত্যাগ করেছেন, শাহেদ নুরুদ্দিন, এই দাবির মুখে যাদেরকে বলা হয়েছিল তাদের মধ্যে। জি। তারপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। মূলত অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তির যে প্রধান দাবি অভ্যুত্থানকে ঘিরে, কারণ অভ্যুত্থানের তো শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান করে নাই, অভ্যুত্থানে সাধারণ জনগণ যুক্ত ছিল। তো অন্য দলগুলো তাদের প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে, তো তারা তাদের দলীয় এজেন্ডা, তাদের ইশতেহার আছে, জনগণের সামনে তাদের দাঁড়ানোর অনেক উপায় আছে। তো অভ্যুত্থানের শক্তি চেয়েছিল যে অভ্যুত্থানের যেই বেসিক যেই প্রসিডিউর, আকাঙ্ক্ষা, সেগুলো যাতে এই দাবিগুলোর মাধ্যমে বাস্তবায়ন হয়, এবং হয়তোবা এখানে যেই বাস্তবতাটা আমরা এখন উপলব্ধি করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অথবা মিনিমাম যেহেতু 3টা নির্বাচন আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ছিনতাই করেছে, 3টা নির্বাচন আওয়ামী লীগকে কীভাবে রহিত করা যায়, তো এগুলো তো করাই যেত। এখন আমরা দেখেছি যে যখনই নিষিদ্ধের দাবিটা ছাত্রদের কাছ থেকে আসছিল, রিটও করা হয়েছিল। আপনারা জানেন যে হাসনাত এবং সার্জিস দুজনই হাইকোর্টে রিট করেছিল, 24 ঘন্টার মধ্যে রিটটি প্রত্যাহারও করতে হয়েছে। তো বিএনপি এখানে এখন তো বলাই যায়, কারণ এটা এখন পাবলিক ইনফরমেশন, আগে আমরা হয়তোবা সম্মান রক্ষার্থে বলি নাই, তো ওরা তো সরাসরি এটা বিরোধিতা করেছে, যারা কোনোভাবে নিষিদ্ধ চায় না। তো মূলত আসলে একটা বিষয়, বাংলাদেশের সবগুলো প্রান্তে খুব সংক্ষেপে যদি শেষ করতে। তো আচ্ছা, এখানে আমরা মনে করি যে বিচার হওয়া উচিত। যারা আসলে প্রকৃতপক্ষে অপরাধী তাদের বিচার হলে হয়তোবা নিষিদ্ধকরণের দাবিটা আসলে গুরুত্বপূর্ণ হবে না। মূলত যারা তাদের এই জুলাই আগস্ট গণহত্যার কৃতকর্মের ফল পেলে এবং এখানে জাস্টিস এনশিওরড হয়, তখন আওয়ামী লীগ হয়তোবা শুদ্ধ রূপে ফিরে আসতে পারে। জি, আলাউদ্দিন মোহাম্মদ এবং মাসুদ কামাল দুজনকেই স্বাগত। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে একটি বিষয় বলে দিতে চাই, সেটি হলো যে বিচারটি এখানে গুরুত্বপূর্ণ। বিচার যদি হয় অপরাধীর, তাহলে এ ধরনের আরও অনেক দাবি হয়তো বা অযৌক্তিক প্রমাণিত হবে। আজকে এখানেই শেষ করছি।